বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পর্ববদ্ধ পরীক্ষার জন্য বিগত 2 সপ্তাহ তোমাদের সাথে ক্লাস হয় নাই। তো আমি দুঃখিত যে পর্ববদ্ধ পরীক্ষায় একটা প্রশ্ন ছিল, অল্টারনেটরের কপার লস কিভাবে নির্ণয় করা যায়। দুঃখিত যে একজনও এটার সঠিক উত্তর দিতে পারে নাই। তার মানে আমি সম্ভবত হয়তো পড়াই নাই। তো এই জিনিসটা আবার আমি দেখে দিচ্ছি যে অল্টারনেটরে যে লসগুলো হয়, কপার লস, কোর লস, ফ্রিকশন লস, এগুলো কিভাবে নির্ণয় করা যাবে। ধরে নাও এইটা অল্টারনেটর, এই অল্টারনেটর, এটা অল্টারনেটরের অল্টারনেটর। এখন অল্টারনেটরের শ্যাফটকে ঘুরাতে হবে। কি দিয়ে ঘুরাবে? প্রাইম মুভার দিয়ে ঘুরাতে হবে। প্রাইম মুভার হিসেবে আমরা একটা ইন্ডাকশন মোটর ব্যবহার করি। ধরে নিলাম একটা ইন্ডাকশন মোটর, এই একটা ইন্ডাকশন মোটর। এই ইন্ডাকশন মোটরের সাথে এটা যে কোনো ভাবে কাপড় করা থাকবে, তাহলে অল্টারনেটরকে ঘোরাবো আমরা ইন্ডাকশন মোটর দিয়ে। এটা ইন্ডাকশন মোটর। ইন্ডাকশন মোটরের 3 ফেজ ইন্ডাকশন মোটর হোক বা সিঙ্গেল ফেজই হোক, আর সাপ্লাই ভোল্টেজকে পরিবর্তন করার ব্যবস্থা থাকবে। তো এখন আমরা অল্টারনেটরের এই 3 ধরনের লস, একটা হলো ফ্রিকশন and উইন্ডেজ লস। 2 নম্বর কোর লস, 3 নম্বর কপার লস। এই 3টে কিভাবে নির্ণয় করা যাবে? আমরা এইখানে 3 ফেজ যদি হয়, 3 ফেজ সাপ্লাই দিয়ে এই ইন্ডাকশন মোটরকে একটা নির্দিষ্ট স্পিডে ঘুরে নেব, এবং নির্দিষ্ট স্পিডে যখন ঘুরে নেব তখন এর ইনপুটের পাওয়ার পরিমাপ করতে হবে। তাহলে কি করলাম? ইন্ডাকশন মোটরকে আমরা এর সাথে সংযোগ না করে, কোনো লোড না দিয়ে, লোড বিহীন অবস্থায় একটা নির্দিষ্ট স্পিডে ঘুরালাম, এবং এই অবস্থায় এটার পাওয়ারকে পরিমাপ করলাম ওয়াটমিটারের সাহায্যে। ধরে নিলাম এটার পাওয়ার P1, তাহলে একটা নির্দিষ্ট স্পিডে ঘুরালাম। এরপরে এই দুটাকে আমরা কাপলিং করলাম। কাপলিং করে আগের ওই নির্দিষ্ট স্পিডে ঘুরালাম। শর্ত হলো অল্টারনেটরের ফিল্ডে কোনো এক্সাইটেশন থাকবে না। অল্টারনেটরের ফিল্ড আছে, আর্মেচার আছে, ফিল্ডে কোনো এক্সাইটেশন থাকবে না। তো ফিল্ডে এক্সাইটেশন না দিয়ে এই ইন্ডাকশন মোটর সাথে কাপলিং করে ঘুরালে হবে কি? এবং এই অবস্থায় এখানকার এই মোটরের ইনপুট পাওয়ার মাপতে হবে ওয়াটমিটারে। ধরে নিলাম সেই পাওয়ারের মান হলো P2 মান অবশ্যই বেশি হবে, কারণ আগে তো নিজেই ঘুরছে, পরে এর সাথে কাপলিং করে একে নিয়ে ঘুরতেছে, তার অবশ্যই P2 মান বেশি হবে। এই P2 থেকে P1 বাদ দিলে যেটা হবে সেটা ফ্রিকশন আর উইন্ডেজ লস। এর বিয়ারিং এর ফ্রিকশন, পাখা থাকলে বাতাসের বায়ু কাটার যে বাতাসের বাধা, এগুলো হবে। তাহলে এইটা হবে অল্টারনেটরের ফ্রিকশন আর উইন্ডেজ লস। ফ্রিকশন আর উইন্ডেজ লস কিভাবে বের করা যাবে? প্রথম মোটরকে আমরা নির্দিষ্ট স্পিডে ঘুরে নিলাম, এর সাথে কাপলিং করা ছাড়া ঘুরে নিলাম। ঘুরানোর সময় এর ইনপুট পাওয়ার রাখতে হবে। ধরে নিলাম সেই ইনপুট পাওয়ার P1। এরপর এই মোটরকে এর সাথে কাপলিং করে ওই আগের স্পিডেই ঘুরালাম। ঘুরানোর ফলে এই অবস্থায় ওয়াটমিটার লাগানো আছে,
ওয়াটমিটারের পার্ট পাওয়া যাবে, সেই পার্ট ধরে নিলাম P2। তো এটা থেকে বাদ দিলে যেটা হবে সেটা হবে ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লস বাদ দিলে। আর P2-র ভিতরে কি আছে? P2-র ভিতরে ফ্রিকশন আর উইন্ডেজ লসও আছে, আবার এটার যে লস ছিল নো লোড অবস্থায় সেটাও আছে। গেল। এরপর আমাদের বের করতে হবে কোর লস। কোর লস বের করতে হলে এটার অল্টারনেটরের ফিল্ডে এক্সাইটেশন দিতে হবে, আর টার্মিনালগুলো আর্মেচারের টার্মিনালগুলো খোলা থাকবে। তাহলে এটার ফিল্ডে এক্সাইটেশন দিয়ে এই কাপলিং করে আগের স্পিডেই ঘুরাতে হবে। ঘুরালে হবে কি, এখানে ভোল্টেজ উৎপন্ন হবে কিন্তু বাইরে কোনো সাপ্লাই যাবে না, বা ওখানে শর্ট সার্কিটও করা থাকবে না, বাইরে সাপ্লাই দেওয়া থাকবে। এই অবস্থায় ধরে নিলাম এখানকার ওয়াটমিটারের পার্ট হলো P3। তাহলে কি করলাম, এই অল্টারনেটরে শুধু এক্সাইটেশন দিলাম। এক্সাইটেশন দেওয়ার পর এই মোটরকে এর কাপলিং করে আছে, এই কাপলিং অবস্থায় অল্টারনেটরে শুধু এক্সাইটেশন দিয়ে এইটাকে ওই আগের স্পিডে একই স্পিডে ঘুরালাম এবং এখানে ওয়াটমিটার লাগানো আছে। এই অবস্থায় ওয়াটমিটারের পার্ট আমরা পেলাম P3। তাহলে P3, এই P3-র ভিতরে কি কিছু আছে? তাহলে এই P3-র ভিতরে আছে কোর লস, ফ্রিকশন, উইন্ডেজ লস, এরপর এটা যখন নো লোড অবস্থায় চালানো ছিল সেই সময়ের লস। তাহলে এই P3 থেকে যদি P2 বাদ দেওয়া হয়, P3 থেকে P2 যদি বাদ দেওয়া হয় তাহলে সেটাই হয়ে যাবে কোর লস। এরপরে কপার লস বের করার জন্য এই অল্টারনেটরের যে তিনটে টার্মিনাল আছে, এই অল্টারনেটর, আর্মেচার, কয়েলের এবং তিনটে টার্মিনাল বের করা, আবার এটা শর্ট করে এখান থেকে নিউট্রাল বের করা আছে। একটা হলো আর, একটা ওয়াই, একটা বি, এটা নিয়ে এরকম টার্মিনাল বের করা আছে। করবে কি, এই তিনটে শর্ট করে দিয়ে ওই আগের যে এক্সাইটেশন দেওয়া ছিল ওই একই এক্সাইটেশনে এবং এটাকে ওই আগের স্পিডে ঘুরাতে হবে, একই স্পিডে ঘুরাতে হবে। কিন্তু শর্ত হলো যে এই কারেন্টের মান যাতে রেটেড কারেন্টের বেশি না হয়, যার জন্য দরকার হলে এক্সাইটেশন কমে দিতে হবে। এক্সাইটেশন প্রয়োজনে কমে দিতে হবে যাতে এমন ভোল্টেজ উৎপন্ন হয় যে এর ভিতর দিয়ে রেটেড কারেন্টের বেশি কারেন্ট প্রবাহিত না হয়। আবার বলতেছি, কপার লস নির্ণয়ের জন্য আর্মেচার, কয়েলের টার্মিনাল তিনটে শর্ট করে দিতে হবে, এক্সাইটেশন দিতে হবে। এক্সাইটেশন যেটা দিতে হবে এটা ভেরিয়েবল, ডিসি সাপ্লাই কম বেশি করা যায় এটাকে। এরপর মোটর এটা কাপলিং করা থাকবে, এই এক্সাইটেশনকে আমরা জিরো করে রাখবো। প্রথমে এক্সাইটেশন এই ফিল্ড ভোল্টেজের মান জিরো করে রেখে এটাকে ওই আগে নির্দিষ্ট স্পিডে ঘুরাতে হবে। এটার সাথে কাপলিং করা আছে, তাহলে অল্টারনেটরের রোটরও ঘুরবে। এখন ফিল্ড এক্সাইটেশনের মান আস্তে আস্তে বাড়াতে হবে। আস্তে আস্তে বাড়ালে যখন রেটেড কারেন্ট প্রবাহিত হবে ওই মুহূর্তে আর ফিল্ড এক্সাইটেশন অর্থাৎ ফিল্ড ভোল্টেজ আর বাড়ানো যাবে না। রেটেড কারেন্ট কেমনি পাবে? রেটেড কারেন্ট এর যে নেম প্লেট আছে সেখান থেকে রেটেড কারেন্টের মান নির্ণয় করে সেই রেটেড কারেন্ট পর্যন্ত ফিল্ড এক্সাইটেশন বাড়াতে হবে। এই অবস্থায় ফিল্ড এক্সাইটেশন বাড়ালে এই অবস্থায় এখানকার ওয়াটমিটারের একটা পার্ট পাওয়া যাবে। এই ওয়াটমিটারের পার্ট আমরা ধরে নিলাম P4। এখন শর্ত হলো যে P3-র সময় এখানে ফুল এক্সাইটেশন দেওয়া ছিল, ফুল রেটেড ভোল্টেজ উৎপন্ন হয়েছিল। এই অবস্থায় কিন্তু ফুল ভোল্টেজ লাগবে না, শর্ট সার্কিট অবস্থায় ভোল্টেজ কম লাগবে। তো এই অবস্থায় ধরে নিলাম আমরা যে এই ওয়াটমিটারের পার্ট পাওয়া গেল P4।
এখন P4 থেকে আমরা P3 বাদ দেবো না P2 বাদ দেবো? P3 তে কিন্তু কোর লস আসে। যখন শর্ট সার্কিট করা ছিল তখন এখানে কিন্তু ফিল্ড এক্সাইটেশন কম দেওয়া ছিল, ফিল্ড এক্সাইটেশন কম ছিল, ভোল্টেজ উৎপন্ন কম ছিল। ভোল্টেজ উৎপন্ন কম থাকা অবস্থায় এখানে কোর লস কম হবে, কোর লস খুব কম হবে, যার জন্য এই অবস্থায় কপার লস হবে। এখানে এটার থেকে P2 বাদ দিতে হবে, P2 বাদ দিতে হবে, দিলে যেটা পাওয়া যাবে সেটা হলো কপার লস। যদি তুমি মনে করো আগে যে প্রশ্ন আসছে এটা, তাহলে তোমাকে করতে হবে কি, এইকে শুধু কপার লস যদি বের করতে চাও তাহলে তোমাকে করতে হবে কি, এই মোটরকে এর সাথে কাপলিং করতে হবে। কাপলিং করে এখানে এক্সাইটেশন না দিয়ে এটাকে ঘোরাতে হবে, সাপ্লাই দিয়ে, এসি সাপ্লাই দিয়ে বা ডিসি সাপ্লাই দিয়ে, যেটাই হোক সাপ্লাই দিয়ে কাপলিং করা অবস্থায় অল্টারনেটরকে একটা নির্দিষ্ট স্পিডে ঘোরাতে হবে, কিন্তু কোনো এক্সাইটেশন দেওয়া যাবে না। এই অবস্থায় কিন্তু এই ওয়াটমিটারের পার্ট হলো এটা। এরপরে তুমি এখানে এক্সাইটেশন দিলে, এটা দিয়ে অল্টারনেটরে ঘুরালে এক্সাইটেশন ভোল্টেজ 0 ভোল্ট থাকে, এইটা এই 0 থেকে আস্তে আস্তে বাড়াচ্ছে যতক্ষণ পর্যন্ত না এর ভিতর দিয়ে রেটেড কারেন্ট প্রবাহিত হয়। যখন রেটেড কারেন্ট প্রবাহিত হবে ওই সময় এই ভোল্টেজের মান আর বাড়াবে। এই অবস্থায় দেখা গেল যে এই ওয়াটমিটারের পার্ট হলো P3। তো P3 থেকে P2 বাদ দিলে যেটা হবে সেটা হলো কপার লস। আমরা তিনটেই লস বের করছি, এই জন্য এটার থেকে এটা বাদ দিলে কিন্তু হবে না, এটার থেকে এটা বাদ দিলে সঠিক হবে, এটার থেকে এটা বাদ দিলে যেটা হবে সেটাই হবে কপার লস। বই থেকে আবার পড়ে নিবে, একজন আরেকজনের সাথে আলোচনা করবে, তাহলেই ক্লিয়ার হবে। তাহলে এইভাবে অল্টারনেটরে কোর লসও বের করা যাবে, ফ্রিকশন উইন্ডেজ লসও বের করা যাবে, কপার লসও বের করা যাবে। এখন আমরা আছি 7 নম্বর অধ্যায়ে। 7 নম্বর অধ্যায়ে আছে আমাদের সিনক্রোনাস মোটর। সিনক্রোনাস মোটরে আচ্ছা, যে সিনক্রোনাস মোটর তো সিনক্রোনাস মোটর এমন একটা মোটর যে মোটরে যতই লোড দেওয়া হোক না কেন এর স্পিডের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ গতিবেগের কোনো পরিবর্তন হবে না, সবসময় একটা নির্দিষ্ট স্পিডে ঘুরতে থাকে। এই জন্য এটাকে বলা হয় সিনক্রোনাস মোটর। আমাদের 3 ফেজ ইন্ডাকশন মোটরে যদি লোড বাড়ানো হয়, মোটরের লোড যত বাড়াবে স্পিড আস্তে আস্তে কমে, কিন্তু সিনক্রোনাস মোটরে লোড যতই বাড়ানো হোক না কেন ওর স্পিড কমবে না, ওর গতিবেগ একই থাকে, একই গতিবেগে থাকে। এটা কিভাবে হবে? এটা হবে যে এখানে 2 ধরনের সাপ্লাই লাগবে, এসি সাপ্লাই লাগবে, ডিসি সাপ্লাই লাগবে। তাহলে এই মোটরে এসি সাপ্লাই এবং ডিসি সাপ্লাই দুটোই লাগবে। তাহলে সিনক্রোনাস মোটর এমন একটা মোটর যেখানে এসি এবং ডিসি উভয় ধরনের সাপ্লাই লাগে। তো এখন সিনক্রোনাস মোটরে ধরে নিলাম যে এটা স্টেটর বাইরের অংশ, এখানে কয়েল পেঁচানো আছে। কিভাবে? 3 ফেজ অল্টারনেটরে যেভাবে কয়েল পেঁচানো হয় সেইভাবে কয়েল পেঁচানো আছে। অল্টারনেটরে তোমরা দেখছো 4 পোলের হলে কিভাবে কয়েল ওয়াইন্ডিং করতে হয়, 6 পোলের হলে কিভাবে ওয়াইন্ডিং করতে হয়, সেইভাবে এখানে কয়েল পেঁচানো আছে। এই স্টেটরে এইদিকে খাঁজ আছে, এই খাঁজগুলোর ভিতরে কয়েল পেঁচানো আছে। এখন 4 পোলের যদি হয় তাহলে 4 পোলের কিভাবে ওয়াইন্ডিং করা হয় সেভাবে ওয়াইন্ডিং করা আছে। 2 পোলের যদি হয় 2 পোলের হবে। যদি 4 পোলের হয় তাহলে 3 ফেজ 4 পোল, 3 ফেজ 4 পোল,
4 3 ফেজ 4 এরকম যদি হয় তাহলে এখানে যখন 3 ফেজ সাপ্লাই দিবে তাহলে এখানে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। এই চুম্বক ক্ষেত্র সিনক্রোনাস স্পিডে ঘুরবে। সেই স্পিডের মান কত হবে? সেই স্পিড আমরা জানি n এর সমান 120 f/t। এই পিটা কি? এখানে যে ওয়েন্ডিং করবে দিয়ে হয়, যদি 4 পোলের ওয়েন্ডিং করা হয় তাহলে যে চুম্বক ক্ষেত্র সেটা ঘুরবে, এটা তো আমাদের কনস্ট্যান্ট 4। তাহলে কত হবে? 1500 rpm এ ঘুরবে, অর্থাৎ প্রতি মিনিটে 1500 বার এই চুম্বক ক্ষেত্র ঘুরবে। চুম্বক ক্ষেত্র ঘুরবে মানে কি? যদি 4 পোলের হয় তাহলে 4 পোলের হলে এইখানে উত্তর মেরু, এইখানে দক্ষিণ মেরু, এইখানে উত্তর মেরু, এইখানে দক্ষিণ মেরু, এরকম সৃষ্টি হবে এবং এর অবস্থান ঘুরতে থাকবে, ঘুরবে। এই উত্তর মেরু এখানেই থাকবে না, এই উত্তর মেরু এইদিকে ঘুরবে, এটাও ঘুরবে, এটাও ঘুরবে, এটাও ঘুরবে, এইভাবে শুধু ঘুরতে থাকবে এই এটার অবস্থা। এবং কি স্পিডে ঘুরবে? এত স্পিডে, মিনিটে এতবার ঘুরবে, ঘুরতে থাকবে। এখন এর ভিতরে থাকবে রোটর। রোটর এই রোটরেও ওয়াইন্ডিং প্যাটার্ন, ওয়াইন্ডিং করা থাকবে। এটা যদি 4 পোল হয় তাহলে এই রোটরকেও 4 পোলের ওয়াইন্ডিং করা থাকবে। বলে এইখানে ডিসি সাপ্লাই দাও, এখানে সাপ্লাই কি দিলাম? এসি, 3 ফেজ এসি। তাহলে এটা অল্টারনেটরের মতোই এরকম ওয়েল্ডিং করে যদি 3 ফেজ এসি সাপ্লাই দেওয়া হয় তাহলে এখানে একটা ঘুরন্ত চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। সেই চুম্বক ক্ষেত্রের পোল এরকম হবে। এটা কিন্তু এই অবস্থায় থাকবে না, এটা ঘুরবে, এটাও ঘুরবে, এটাও ঘুরবে, এটাও ঘুরবে। এটা কি হবে? এই মিনিটে এতবার ঘুরবে। যদি 6 পোলের হয় তাহলে প্রতি মিনিটে এতবার। যদি হিসাব করে দাও 6 পোলের হলে কত হয়? 1000 বার, এতবার। যাই হোক, হিসাব করে দেওয়া হয়। এখন এর ভিতরে যে রোটর, রোটরেও এরকম ওয়াইন্ডিং করা থাকবে, কয়েল পেঁচানো থাকবে, এখানেও এরকম কয়েল পেঁচানো থাকবে। এমনভাবে কয়েল পেঁচানো থাকবে যে এখানে যেমন 4 পোল তৈরি হচ্ছে, এখানেও 4 পোল তৈরি হবে। তাহলে এখানেও 4 পোল তৈরি হবে। 4 পোল তৈরি হবে ধরে নিলাম এইভাবে 4 পোল ধরে নিলাম। এটা উত্তর মেরু, উত্তর মেরু, এইখানে দক্ষিণ মেরু, এইখানে দক্ষিণ মেরু, উত্তর দক্ষিণ, উত্তর দক্ষিণ, এরকম তৈরি হবে। এটাতে কি সাপ্লাই দিচ্ছি আমি? ডিসি। এখানে সাপ্লাই দেওয়া আছে ডিসি, আর এটাতে এসি। ডিসি দিলে এই পোল স্থির হয়ে থাকবে। এটা কিন্তু বিয়ারিং এর উপরে আছে, রোটর বিয়ারিং এর উপরে আছে। আর এটা একেবারে রিভেট করা আছে, রিভেট করা স্টেটর। তো এখানে 3 ফেজ সাপ্লাই ঘুরন্ত চুম্বক ক্ষেত্রের সৃষ্টি। আর এখানে যদি আমি ডিসি সাপ্লাই দেই, ডিসি সাপ্লাই দেই তাহলে স্থির চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হতে হতে যখন এই দক্ষিণ মেরু, এটা তো ঘুরবে, ঘুরে যখন এইখানে আসবে, এখানে দক্ষিণ মেরু আসবে, তখন কি হবে? এটা এটাকে আকর্ষণ করবে, আকর্ষণ করে নিয়ে ঘুরবে। তখন এই এন কিন্তু এখানে আসবে, তাহলে এন একে আকর্ষণ করবে, এই এস এখানে আসবে, এস এটাকে আকর্ষণ করবে, এই এন এখানে আসবে, এন এস কে আকর্ষণ করবে, করে নিয়ে ঘুরতে থাকবে একটা নির্দিষ্ট, মানে এটা যে সিনক্রোনাস স্পিডে ঘুরতেছে সেই স্পিডে এটাকে ঘুরবে। এখন ঘটনা হলো যে এখানে আমি 3 ফেজ সাপ্লাই দিলাম, এখানে ডিসি সাপ্লাই দিলাম, এখানে স্থির চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হলো। এই স্থির চুম্বক ক্ষেত্র আর এটা ঘুরন্ত চুম্বক ক্ষেত্র, এটা 1500 rpm এ ঘুরতেছে, এটা ঘুরতেছে, চট করে এটাকে নিয়ে এই 1500 rpm এ ঘুরতে পারবে। তখন যেটা ঘুরতে যাবে এর সাথে তো লোড আছে শ্যাফটের সাথে, তখন এটা টান দিবে, কিছুক্ষণ পরে এটা আসবে, এটা আবার বিকর্ষণ করবে, এটা আকর্ষণ করে নিয়ে যাবে,
তারপর এখানে আরেকটা আসবে, এটা কোনটা, এটা চলে গেছে এখানে, এটা এখানে এন্ড করছে, তখন এটা আসবে, এটা বিকর্ষণ করবে। তার মানে এই 1500 আরপিএম এই স্থির জিনিসকে ঘুরাতে পারবে। তখন করতে হবে কি, এটাকে আগে ঘুরে নিতে হবে, এটাকে ঘুরে নিতে হবে। ঘুরে নিয়ে যদি কোনো কিছুতে ঘুরে নিতে হবে, ঘুরে নিয়ে যদি এখানে ডিসি সাপ্লাই দেই, ঘুরে নিতে হবে কি স্পিডে, এটা যে স্পিডে ঘুরতেছে তার কাছাকাছি স্পিডে ঘুরে নিতে হবে। ঘুরে নিয়ে যদি এখানে ডিসি সাপ্লাই দেওয়া হয়, স্থির চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে, এর সাথে এটার সাথে লকিং হয়ে যাবে, এর পোল এখানে আসবে, এর সাথে লকিং হয়ে যাবে, এস পোল এখানে আসবে, এর সাথে লকিং হয়ে যাবে, এখানে এন পোল আসবে, এর সাথে লকিং হয়ে যাবে। হয়ে এইটা যে স্পিডে ঘুরতেছে এইদিকে যদি ঘুরে, তাহলে এটাকে নিয়ে সেদিকে, এই চুম্বক ক্ষেত্র যদি এইদিকে ঘুরে, তাহলে এটাকে নিয়ে সেদিকে ঘুরবে। এইভাবে সিনক্রোনাস মোটর কাজ করে। তাহলে সিনক্রোনাস মোটর সবসময় একটা নির্দিষ্ট স্পিডে ঘোরে, যার জন্য এটাকে বলে সিনক্রোনাস মোটর। আর নির্দিষ্ট স্পিড মানে কোনটা, স্টেটর চুম্বক ক্ষেত্র যে স্পিডে ঘোরে সিনক্রোনাস মোটর সেই স্পিডেই ঘুরবে, ওই একই স্পিডে ঘুরবে। এই ঘূর্ণন গতি কিসের উপর নির্ভর করবে, পোলের উপর নির্ভর করবে। তুমি স্টেটর যত পোলের ওয়েন্ডিং করবে, রোটরও তত পোলেরই হতে হবে। এইভাবে সিনক্রোনাস মোটর কাজ করবে। এখন তোমাদের বইয়ে দেখো কি কি জিনিস দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে সিনক্রোনাস মোটরের স্টেটর ও রোটর। স্টেটর ও রোটর কিন্তু হয়ে গেছে। এরপর আছে ড্যাম্পার ওয়েন্ডিং। এখন সিনক্রোনাস মোটর চালু করতে হলে কি করতে হবে, এটাকে একটা দিয়ে ঘুরে নিতে হবে, আবার ওখানে বাইক থেকে রোটরে কি ডিসি সাপ্লাই দিতে হবে, স্টেটরে এসি সাপ্লাই দিতে হবে, এরকম করতে হবে। তাহলে বাইক থেকে আগে ঘুরে নিতে হবে। তাহলে যদি আমরা বাইক থেকে ঘুরে না নেই, সেলফ স্টার্টিং করতে চাই, তাহলে সেলফ স্টার্টিং করলে এইখানে আছে রোটর। সেলফ স্টার্টিং করতে হলে করতে হবে কি, এখানে কয়েল প্যাঁচানো আছে, স্টেটরে নির্দিষ্ট সংখ্যক পোলের জন্য কয়েল প্যাঁচানো আছে, এখানেও নির্দিষ্ট সংখ্যক পোলের জন্য কয়েল প্যাঁচানো আছে। ধরে নিলাম এটা 4 পোলে, তাহলে এইখানে ধরে নিলাম এটা উত্তর মেরু, এইখানে ধরলাম দক্ষিণ মেরু, এইখানে ধরলাম উত্তর মেরু, এইখানে দক্ষিণ মেরু। এখানে তাই হবে, এখানে উত্তর মেরু, এখানে হবে ধরে নিলাম দক্ষিণ মেরু, এখানে হবে উত্তর মেরু, এখানে হবে দক্ষিণ মেরু, এখানে হবে উত্তর মেরু। তৈরি হবে যখন চলবে। তো এখন এইটার ওয়েল্ডিং করা আছে, এটার যে পোল, এই পোলের উপরে আবার পোল মানে এইরকম, ধর 2 পোলের যদি হয় তাহলে এরকম আছে, এরকম আছে, এটা বড় হলো, এরকম আছে, যাই হোক তোমরা ভালো করে ইয়ে করে, এরকম আছে। যদি 4 পোলের হয় তাহলে এইদিকেও পোল থাকবে। এখন এগুলো কিন্তু একবার ফাঁকা না, এগুলো ছড়ে। এই পোলের ভিতরে এটা কি সামনের দিকে দেখা যাচ্ছে, এর ভিতরে ইন্ডাকশন মোটরের মতো বার বসানো থাকে। এইগুলোতে ইন্ডাকশন মোটরের মতো বার বসানো থাকে, বারের 2 দিকে শর্ট করে দেওয়া থাকে, শর্ট করে দিয়ে এখন যখনই এখানে ডিসি সাপ্লাই দেওয়া নাই, এটা তো ব্রাঞ্চ দিয়ে এখানে ডিসি সাপ্লাই দিতে হবে, স্লিপ রিং আর ব্রাঞ্চ দিয়ে দিতে হবে, কারণ এটা ঘুরবে। তো এখানে যখনই 3 ফেজ সাপ্লাই দেওয়া হবে, তখন এখানে ঘুরন্ত চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। এই চুম্বক ক্ষেত্রের বল লাগা এই পরিবাহীগুলোকে কর্তন করবে, করলে এখানে ভোল্টেজ উৎপন্ন হবে। যেহেতু শর্ট থাকবে, কারেন্ট প্রবাহিত হবে, ফ্লাক্স হবে। এই দুটো ফ্লাক্সের ইন্টারাকশনে এই ফ্লাক্স যদি এইদিকে ঘুরে, তাহলে এই রোটরও এইদিকে ঘুরবে এবং ইন্ডাকশন মোটরের মতো ঘুরবে। ইন্ডাকশন মোটরের মতো যদি ঘুরতে থাকে, ইন্ডাকশন মোটর যেভাবে ঘুরে সেইভাবে ঘুরে। ইন্ডাকশন মোটরের স্পিড কি হয়, সিনক্রোনাস স্পিডের বেশি হয় না কম হয়? কিছু কম হয়, স্লিপ স্পিড কম হয়, তাহলে কিছু কম। তার মানে এই সিনক্রোনাস স্পিডের কাছাকাছি এই রোটর ঘুরতে থাকে, রোটর ঘুরবে।
রোটর যখন ফুল স্পিডে ঘুরে যাবে, তখন যখনই এখানে ডিসি সাপ্লাই দেওয়া হবে, ডিসি সাপ্লাই দিলেই এখানে স্থির চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। এই স্থির চুম্বক ক্ষেত্রে মেরু তৈরি হবে, তখন এগুলা কাপলিং করে তখন এই সিনক্রোনাস স্পিডে ঘুরতে থাকে। তো ইন্ডাকশন তখন আবার সিনক্রোনাস স্পিডে ঘুরতে থাকে। সিনক্রোনাস স্পিডে যখন ঘুরবে তখন এইগুলোতে কিন্তু আর ভোল্টেজ উৎপন্ন হবে না, কারণ এই পরিবাহীগুলো সিনক্রোনাস স্পিডে ঘুরতেছে। এখানকার ফ্লাক্স যে স্পিডে ঘুরতেছে, এটাও সেই স্পিডে ঘুরতেছে, ফলে এই পরিবাহীগুলোতে আর ফ্লাক্স কর্তন হবে না। ফ্লাক্স কর্তন না হলে এখানে ভোল্টেজ উৎপন্ন হবে না, কোনো কারেন্ট প্রবাহিত হবে না, ফ্লাক্স হবে না। তার মানে এটা তখন এর কোনো কাজ, কোনো কারণে যদি লোড দেওয়ার সময় স্পিড কমে যায়, যদি স্পিড কমে যায় এই রোটরে, তাহলেই এখানে ফ্লাক্স উৎপন্ন হবে। ফ্লাক্স উৎপন্ন হলেই এখানে ভোল্টেজ উৎপন্ন হবে। ভোল্টেজ উৎপন্ন হলে এখানে কারেন্ট প্রবাহিত হবে, ফ্লাক্স হবে, টর্ক হবে। টর্ক হয়ে এটার স্পিড আবার বাড়িতে আবার সিনক্রোনাস স্পিডে নিয়ে, অর্থাৎ কোনো কারণে যদি সিনক্রোনাস মোটরের স্পিড কমে যায়, তাহলে এই পরিবাহীগুলোতে ভোল্টেজ উৎপন্ন হবে। ভোল্টেজ উৎপন্ন হলেই এখানে কারেন্ট প্রবাহিত হবে, ফ্লাক্স হবে, টর্ক হবে। টর্ক হয় এটাকে আবার আগের স্পিডে নিয়ে যায়। তো এই পরিবাহীগুলোকে বলা হয় ড্যাম্পার ওয়েন্ডিং। ড্যাম্পার ওয়েন্ডিং। এটা দুইটা কাজ হয়, সেলফ স্টার্টিংও হয়, স্বয়ংক্রিয়ভাবে চালু হয়, আবার ড্যাম্পার ওয়েন্ডিং এরও কাজ করে। এইটা হলো ড্যাম্পার ওয়েন্ডিং আছে। এরপরে আছে সিনক্রোনাস মোটরের পরিচালনার মূলনীতি। সিনক্রোনাস মোটর কিভাবে চলে এটা কিন্তু আগে আমি দেখে দিয়েছি, বই দেখে পড়ে নেবে। এরপর আছে সিনক্রোনাস মোটর এবং অল্টারনেটরের মধ্যে পার্থক্য। এই পার্থক্য পড়বে, বই দেখে পড়বে, তাহলেই বুঝবে। লোড বৃদ্ধির প্রভাব, সিনক্রোনাস মোটরের লোড বাড়ালে কি হবে। তার আগে একটা জিনিস, আমরা দেখি যে এইখানে সিনক্রোনাস মোটর, এইটা স্টেটর, এখানকার সাপ্লাই ভোল্টেজ ধরে নিলাম এটা প্রতি ফেজের ভোল্টেজ, ভিপি না লিখে ভি লেখে, যে প্রতি ফেজের ভোল্টেজ ভি, যে এখানে 3 ফেজ সাপ্লাই দেওয়া আছে ভি। এখন এইখানে কারেন্ট প্রবাহিত হবে, এইটা যখন ঘুরবে, এইটা যখন কাপলিং হয়ে ঘুরতে থাকবে, এই রোটর ঘুরবে, তখন রোটর তো এটা ডিসি সাপ্লাই যে স্থির চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়ে আছে, এই স্থির চুম্বক ক্ষেত্রের বল রাখা এইখানে যে পরিবাহীগুলো আছে, এই পরিবাহীগুলোকে কর্তন করে, অর্থাৎ স্টেটর পরিবাহীকে কর্তন করে। আবার বলতেছি, স্টেটরে যে সাপ্লাই দেওয়া হবে, 3 ফেজ সাপ্লাই দেওয়া হবে, ধরে নিলাম তার প্রতি ফেজ ভোল্টেজের মান ভি, ধরে নিলাম। সাপ্লাই দিয়ে এখানে ঘুরন্ত চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হলো, ঘুরন্ত চুম্বক ক্ষেত্র। আর এই রোটরে সাপ্লাই দেওয়া আছে কি, ডিসি সাপ্লাই দেওয়া আছে। ডিসি সাপ্লাই কয় লাইন হয়, 2টা হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ দেওয়াতে এটা স্থির চুম্বক ক্ষেত্রের সৃষ্টি আছে। এটা দক্ষিণ মেরু থাকবে, উত্তর মেরু এই অবস্থায় থাকবে, আর অবস্থার কোনো পরিবর্তন হবে, আর এটার অবস্থার কোনো পরিবর্তন হবে, মানে ঘুরবে। যার জন্য এটাকে কাপলিং করে নিয়ে এই যে স্থির চুম্বক ক্ষেত্র, এই স্থির চুম্বক ক্ষেত্র ঘুরতেছে, এই স্থির চুম্বক ক্ষেত্রের বল রাখা এই স্টেটরে যে পরিবাহী আছে, এই পরিবাহীকে কর্তন করলে স্টেটর পরিবাহীতে একটা ভোল্টেজ উৎপন্ন হবে। এই ভোল্টেজকে বলা হয় কাউন্টার ইএমএফ। এই কাউন্টার ইএমএফ কে ইসি দ্বারা লেখা হয়, কাউন্টার। এই কাউন্টার ইএমএফ এই যে ভোল্টেজ প্রয়োগ করলো, এই ভোল্টেজের এটার দিক এইদিকে এর বিপরীত মুখে কাজ করবে কাউন্টার। তাহলে এখানে যে ভোল্টেজ প্রয়োগ করা আছে এই পরিবাহীগুলোতে, এইটা যখন ঘুরবে তখন এর ফিল্ডের চুম্বক বল লাগা পরিবাহীগুলোকে কর্তন করবে, ফলে পরিবাহীতে ভোল্টেজ উৎপন্ন হবে।
এই ভোল্টেজকে বলা হয় কাউন্টার ইএমএফ। এই কাউন্টার ইএমএফ এই ভোল্টেজ যেদিকে প্রয়োগ হচ্ছে তার বিপরীত দিকে হবে, অর্থাৎ প্রয়োগকৃত ভোল্টেজের অভিমুখ যদি এই দিকে হয়, কাউন্টার ইএমএফ হবে এই দিকে, এই দিকে হবে, এই দিকে হবে। তো এখন এটা যদি এটা সমান হয় তাহলে রেজাল্টেন্ট ভোল্টেজ হবে ভি মাইনাস ইসি সমান 0। তখন এটার ইম্পিডেন্স ভাগ করলে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, অর্থাৎ এই কয়েল, যে কয়েলে কারেন্ট প্রবাহিত হবে স্টেটর কয়েল, এটা কোনো কারেন্ট প্রবাহিত হবে না। তো সম্ভবত এটার মান কিছু কম হবে, তাহলে একটা রেজাল্টেন্ট ভোল্টেজ পাওয়া যাবে। এই রেজাল্টেন্ট ভোল্টেজকে যদি এক স্টেটর কয়েলের ইম্পিডেন্সে ভাগ করা হয় তাহলে এর প্রতি ফেজের আর্মেচার কারেন্ট। এটা ধরলাম প্রতি ফেজের প্রয়োগকৃত ভোল্টেজ, এটা প্রতি ফেজে উৎপন্ন কাউন্টার ইএমএফ। এ দুটো বাদ দিলে যেটা হবে সেটা হবে, বাদ দিলে কি হবে, রেজাল্টেন্ট ভোল্টেজ। আমরা ধরে নিলাম এটা এই পরিমাণ ইসি। এখন এটার থেকে এটা বাদ দিলে ধরে নিলাম এই পর্যন্ত থাকলো, এটা হলো রেজাল্টেন্ট ভোল্টেজ। এই রেজাল্টেন্ট ভোল্টেজের জন্য এইখানে এই কারেন্ট প্রবাহিত, রেজাল্টেন্ট ভোল্টেজকে এটা সমান কি করছি আমরা, রেজাল্টেন্ট ভোল্টেজ। এটাকে ইম্পিডেন্সে ভাগ করলে, প্রতি ফেজের ইম্পিডেন্সে ভাগ করলে যেটা পাওয়া যাবে প্রতি ফেজের কারেন্ট। এই কারেন্টের দিক কোন দিকে হবে, যেহেতু এই কয়েলের রেজিস্ট্যান্সের তুলনায় ইন্ডাকটেন্স অনেক বেশি, রেজিস্ট্যান্সের মান খুব কম কয়েল, যার জন্য এর কারেন্ট এই দিকে প্রবাহিত হবে, এই দিকে প্রবাহিত হবে। এটা হবে আর্মেচার কারেন্ট। এটা হলো সিনক্রোনাস মোটরের ভেক্টর ডায়াগ্রাম, এটা হলো ভেক্টর ডায়াগ্রাম, কিন্তু এটা সঠিক ভেক্টর ডায়াগ্রাম না। এখন হবে কি, যে যখন এই চুম্বককে কাপলিং করে নিয়ে টানবে, এটা হলো উত্তর মেরু, আর এটা হলো দক্ষিণ মেরু। এটা কোথায় আছে, এটা হলো রোটরে, এটা রোটরে, আর এটা হলো স্টেটরে। স্টেটরের চুম্বক ক্ষেত্র কি হবে, ঘুরবে, আর রোটরের চুম্বক ক্ষেত্র স্থির থাকবে, এটা উত্তর মেরু। এটাকে কাপলিং করে নিয়ে কাছাকাছি আছে, কাপলিং করে নিয়ে, আর এর সাথে লাগানো আছে লোড। এটা যদি এই দিকে ঘুরে, তাহলে লোড লাগানো আছে, লোড তো এদিকে টানবে, এর চুম্বক ক্ষেত্র ঘুরতে কোনো বাধা পাবে না, কিন্তু এটাকে টানে নিয়ে যেতে বাধা পাবে। তাহলে এটাকে টানার জন্য এর অ্যাক্সিস আর এর অ্যাক্সিস একই বরাবর থাকতে হবে। তখন হবে কি, এটার অ্যাক্সিস পিছনে দিকে, এটা দক্ষিণ মেরু, উত্তর মেরু, এটার অ্যাক্সিস এখানে হলে এটার অ্যাক্সিস এখানে, এটার সেন্টার আর এটার সেন্টার একই বরাবরে থাকতে হবে। এটা যেহেতু এই রোটর চুম্বক ক্ষেত্রকে টানে নিয়ে যাবে, আর এটার সাথে লোড লাগানো আছে, ছাপ আছে, এটা পিছন দিকে থাকবে, যার জন্য এটার পিছনের দিকে থাকবে। একই এটার অ্যাক্সিস আর এটার অ্যাক্সিস একই বরাবরে থাকতে হবে। এই দুটো অ্যাক্সিসের মধ্যে যে কৌণিক ডিফারেন্স, এটাকে বলা হয় লোড অ্যাঙ্গেল বা টর্ক অ্যাঙ্গেল। লোড বা টর্ক অ্যাঙ্গেল, লোড বা টর্ক অ্যাঙ্গেল। এই লোড অ্যাঙ্গেল বা টর্ক অ্যাঙ্গেল যা হবে সেই 70 ডিগ্রি কোণ, এটা কিন্তু 180 ডিগ্রি বিপরীতে, 180 ডিগ্রি, মানে এটার থেকে 180 ডিগ্রি বিপরীতে। টর্ক অ্যাঙ্গেল যা হবে তত ডিগ্রি কম করে বিপরীতে থাকবে। ইসি এইটাকে বলা হয় টর্ক অ্যাঙ্গেল বা লোড অ্যাঙ্গেল। তাহলে আগে যেটা ছিল ওই অবস্থায় থাকবে না, থাকবে এইটা।
এখন এটাতে লোড যত বাড়াবে, রোটরের লোড যত বাড়াবে তত এটা টান বেশি করবে, এটা তত পিছন দিকে থাকবে, এই টর্ক অ্যাঙ্গেল তত বাড়বে, এটা তত বাড়বে, এদিকে তত বাড়বে, বাড়তে 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 এমন এক সময় আসবে যে তখন মোটর থাকবে হবে। তাহলে সঠিক ভেক্টর ডায়াগ্রাম এইরকম, আগেরটা কিন্তু সঠিক হলো না, এখন সঠিক ভেক্টর ডায়াগ্রাম হবে এইদিকে হলো ভি, এইদিকে হবে ইসি, এখন হবে কি এই দুটো রেজাল্টের মান হবে এই হবে রেজাল্টের ভি আর কারেন্ট এখান থেকে 90 ডিগ্রি পিছনে, আর এই কারেন্ট আর প্রয়োগকৃত ভোল্টেজ এর মধ্যবর্তী কোণকে বলা হয় ফেজ কোণ বা পারফেক্টর কোণ, আর এটা হলো লোড অ্যাঙ্গেল। লোড এই ভেক্টর ডায়াগ্রাম পর্যন্ত ভালো করে জানবে, ভেক্টর ডায়াগ্রাম পর্যন্ত ভালো করে জানবে, আগামী দিন আবার এটা হবে এবং এর পরবর্তীতে যা আছে সেটা হবে। আজকে এই পর্যন্ত থাক, খোদা হাফেজ।